সাংবাদিক বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশ, যারা বিশেষত যারা বিগত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, তাদের অনেকের বিরুদ্ধেই হত্যা মামলা দায়ের করা হয়েছে। আবার খুব ঘনিষ্ঠভাবে কাজ করে নাই, সমর্থক হিসাবে, আওয়ামী লীগের সমর্থক হিসেবে, সহানুভূতিশীল হিসেবে পরিচিত ছিল, এমন অনেকের বিরুদ্ধে এই ধরনের মামলা দায়ের করা হয়েছে। আমরা বিভিন্ন সময় ব্যক্তি হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে সম্পাদকীয় লিখে, এমনকি আমি যেই সংগঠনের এই মুহূর্তে সভাপতি, এডিটর্স কাউন্সিল, সেই সংগঠনের পক্ষ থেকে অতীতে এই ধরনের মামলাগুলো সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং আমরা দাবি করেছি যে এগুলি প্রত্যাহার করা হোক। এইসব দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী পরিষ্কারভাবে জনপরিসরে, জনসমক্ষে এই ধরনের মামলাগুলো প্রত্যাহার করার তারা করবেন এবং এগুলোকে সক্রিয় করবেন না, এরকম কথা দিয়েছেন। আমার কথা হচ্ছে যে সক্রিয় করবেন না এটা হয়তো কথা রেখেছেন, কারণ তাদেরকে অনেককে যারা এখনও গ্রেফতার হন নাই অথচ এই মামলা নিয়ে ঘুরছেন তাদেরকে আপনার গ্রেফতার করে নাই, কিন্তু তাদের ফ্রিডম অফ মুভমেন্ট সমাজে অনেক কমে গেছে। তারা এমনকি চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়লে তাদেরকে আটকে দেওয়া হয় এয়ারপোর্টে। আমাদের কথা খুব পরিষ্কার, একটা সরকার যে অতীতের সর্বনাশা, দুর্নীতি, দুরাচরণ এবং অগণতান্ত্রিক এই মামলাবাজির বিরুদ্ধে সব অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তার আমলে এই যে মানুষগুলি তারা যদি সত্যিকার অর্থে খুনের সঙ্গে দায়ী থাকতো, তাহলে খুনের মামলা হতো, সচল হতো, মামলা হিসাবে এটা এগোতে থাকতো। এই সরকারের সদস্যরা পরিষ্কারভাবে জানে যে খুন অর্থে যেই ধরনের ক্রিমিনাল কেস হয়, সেই ধরনের আপনার ফৌজদারি অপরাধ এরা করেন নাই, অথচ তাদেরকে সেই মামলাগুলোর অধীনে এখনও পর্যন্ত গ্রেফতার করে রেখে, কাউকে জেলে পুরে রেখে, কাউকে প্রায় গৃহবন্দী অবস্থায় রেখে যে অবিচার করছে, এই অবিচার প্রতিষ্ঠা করবার জন্য এই দেশে 1500 মানুষকে জীবন দেয় নাই, কিংবা আপনার 20,000 এই ছেলে মেয়ে তাদের পঙ্গুত্ব বরণ করে নাই। ফলে আমি তো মনে করি যে এই সরকার ঠিকমতো বুঝতে পারছে না যে আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে, যে এই রক্তাক্ত সংগ্রামের উপর দাঁড়িয়ে তারা এখন মন্ত্রিত্ব করছে, সেইটার যে গণতান্ত্রিক স্পিরিট, চেতনা, সেইটা তারা যদি অনুধাবন করতে পারত, তাহলে এই ধরনের হামলার মাধ্যমে এই সাংবাদিক, বুদ্ধিজীবী তাদেরকে হ্যারাস করতো না। আমি মনে করি দেশের স্বার্থে আপনার ওই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ন্যূনতম সম্মান দেখিয়ে আপনার এদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার যে প্রতিশ্রুতি, সেটা সরকারের বাস্তবায়ন করা উচিত। দ্বিতীয়ত, যে পূর্বাঞ্চলের যে প্লট কেলেঙ্কারি আওয়ামী লীগের, সেইখানে বিশেষত শেখ রেহানার কন্যা বিদেশি নাগরিক টিউলিপ সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করে তাকে শাস্তি দেওয়া একটা অত্যন্ত, আমি বলি যারা এই মামলা পরিচালনা করেছে, যারা এই মামলার রায় দিয়েছে, তারা অত্যন্ত অন্যায় একটা কাজ করেছে। এ কারণে যে এই মামলার কেসে যারা ওইখানে অন্যায়ভাবে আইন ভঙ্গ করে প্লট নিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে, আমি মনে করি তাদের শাস্তি হওয়া দরকার, বিশেষত যখন রাজনীতিকরা এটা করেন। কারণ রাজনীতিকরাই নানা ধরনের বিশৃঙ্খলা দূর করবার কথা, অন্যায়ের বিরুদ্ধে একটা সুন্দর পরিস্থিতি তৈরি করবার কথা, আর সেখানে তারাই যদি এগুলো করেন, তাদের শাস্তি ডবল হওয়া উচিত। প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা, এটা আইসিটির মামলা না, কিন্তু এটা একটা দায়রা জজ আদালতে। তো সেখানে আমি মৃত্যুদণ্ডেরটা উল্লেখ করেছিলাম, আগেরটা মৃত্যুদণ্ডের। তা আমি মনে করি যে টিউলিপ সিদ্দিকী ছাড়া যাদের যে শাস্তি হচ্ছে, শাস্তি তাদের প্রাপ্য। সেটা কয় ডিগ্রিতে প্রাপ্য, সেইটার সুযোগ আছে উচ্চ আদালতে আপনার আপিল করবার। কিন্তু যিনি প্লট নেন নাই, তার বিরুদ্ধে অভিযোগটা হলো কি, আপনি লক্ষ্য করেন, এটা অত্যন্ত হাস্যকর অভিযোগ যে একজন তরুণী তার পরিপক্ক রাজনৈতিক খালা এবং প্রায় প্রৌঢ় মাকে প্রভাবিত করেছে এই ধরনের দুর্নীতিযুক্ত
দুর্নীতিপরায়ণ কর্মটির মধ্যে যুক্ত হইতে। এইটা এত বেশি খরা যুক্তি এবং একই সঙ্গে এত বেশি স্ববিরোধী, এর মধ্য দিয়ে তো আদালত এটাও বলতে চাইছে যে টিউলিপের মা এবং খালা এত ভালো মানুষ যে তারা আসলে অন্যায়টা করতে চায় নাই। যুক্তরাজ্য থেকে সে টিউলিপ সেটা করেছে, টিউলিপের প্রভাবে এই কাজটা করেছে, যুক্তরাজ্য থেকে প্রভাব বিস্তার করেছে। আই হ্যাভ নো লাভ লস ফর টিউলিপ, কারণ টিউলিপ বাংলাদেশে যখন আপনার গুণ খুমের ব্যাপারে সারা দেশে তোলপাড় হচ্ছিল, সেইটা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকবার সময় যে ব্রিটিশ যে রাজনীতির এবং হিউম্যান রাইটসের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ওনার বিবেক অনুযায়ী তিনি এই বাংলাদেশের গুণ খুমের ব্যাপারে কোনো বিরুদ্ধে কোনো ইতিবাচক ভূমিকা রাখবেন কিনা, সেইখানে উনি কোনো সক্রিয়তা দেখান নাই। সেইটা আমি মনে করি অত্যন্ত রাজনৈতিক এবং নৈতিক অপরাধ করেছেন, এ কারণে যে একজন প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিক হিসাবে সেইটা তার করার সুযোগ ছিল, কিন্তু তার স্বৈরতান্ত্রিক খালার এই প্রশাসনকে সমর্থন করার কারণেই তিনি সেটা করেননি। সেইটা অত্যন্ত নিন্দাজনক কাজ, এইটা যেমন সত্য, একই সঙ্গে তার বিরুদ্ধে বর্তমান সরকার এবং বর্তমান সরকারি প্রশাসন, আইন প্রশাসন যে রায় দিয়েছে, সেটাও তার বিরুদ্ধে অত্যন্ত একটা খোরা যুক্তি ভিত্তিক। জগতে কিছু কিছু পেশা আছে, কিছু কিছু দায় আছে, যেগুলোর সঙ্গে ব্যক্তির কথা চিন্তা করলে হয় না। ধরুন সাংবাদিকদের জীবনের কথাই বলুন, আমি সাংবাদিকদের জীবনের কথা এই কারণে বলছি, উদাহরণটা দিলেই আমি হয়তো আমাদের দর্শকদেরকে বোঝাতে পারবো। ধরুন শহরের কোথাও যদি আগুন লাগে কিংবা কোনো বিপর্যয় ঘটে, সেই সাহসিক বিপর্যয়ের আশঙ্কায় যারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা বিপর্যয়ের কারণে, তারা প্রত্যেকে সেই বিপর্যয়ের স্থান ত্যাগ করে আপন আপন নিরাপত্তার আশ্রয়ে ঘরে ফিরে যেতে পারেন। আবার শুধুমাত্র পেশার কারণেই যখন ওই বিপর্যয়টা তৈরি হয়, একজন সাংবাদিক, সংবাদকর্মী, তিনি যদি ওই মুহূর্তে নিরাপদ আশ্রয় থেকে থাকতেন, তাকে সেই নিরাপত্তার কথা, ভয়ের কথা বাদ দিয়ে সেই ধরনের আগুন লাগার সেই জায়গায় বা বিপর্যয়কর কোনো জায়গায় সেখানে চলে যেতে হয়, কারণ এইটা পেশারই দাবি। যারা রাজনীতি করেন তাদেরও নিশ্চয়ই মা আছে, মায়ের জন্য তাদের প্রাণ কাঁদে, সন্তানের জন্য মায়ের প্রাণ কাঁদে, সেইটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়। সেই ক্ষেত্রে আপনার যেই বিবৃতিটির কথা বলেছেন, সেই বিবৃতিটা আমি মনে করি তারেক রহমান সাহেবের নামে যেই বিবৃতিটা এসছে, আমি যদি ধরে নিই তারেক রহমান সাহেব এই বিবৃতিটা নিজে রচনা করেছেন অথবা দেখে দিয়ে থাকেন, তাহলে তাকে শুধু ক্ষমা করা যায় এটুকুর কারণেই যে মায়ের অসুখের কারণে হয়তো তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কারণ হচ্ছে ওইখানে দুটো কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে তিনি আসতে পারছেন না কেন, বলেছেন যে সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে নেই, এবং সেই নিয়ন্ত্রণের মধ্যে নেই কি, তার সেই সব কিছু যে রাজনৈতিক, সেটার ইঙ্গিত পাওয়া যায় তার পরবর্তী বাক্যে। কারণ পরবর্তী বাক্যে আছে যে রাজনৈতিক অবস্থা যখন অনুকূল হবে, অনুকূল একটা অবস্থায় উন্নীত হবে, তখন প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাবে, তখন তিনি আসবেন। অর্থাৎ এইখানে 2-3টা ফ্যাক্টর তাদের আমাদের এইটার সঙ্গে বিবেচনা করতে হবে, যে তিনি এখানে আসলে কি রাজনৈতিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আরেকটা বিষয় আছে যে এটা প্রকাশ তিনি করতে পারছেন না, কারণ সুযোগটা অবারিত নয়। আসছি, প্রশ্নটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে সরকারের দিক থেকে ইতিমধ্যে বারংবার বলা হয়ে গেছে যে তাকে আসবার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকলে সেটা ওনারা নিষ্পত্তি করবেন চাওয়া মাত্র। বলা হয়েছে তার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবেন এবং অন্য যে কোনো প্রশাসনিক সমস্যা তারা দেখবেন। তাহলে একজন রাজনীতিক আর কি কারণ তার সামনে উপস্থিত থাকে রাজনৈতিক, যে তিনি প্রকাশ করতে পারছেন না? এই অপ্রকাশিত গোপন রাজনীতির বিরুদ্ধে আমাদের বরাবরের অবস্থান। এই কারণে বলছি যে ভারত থেকে ফিরে এসে জাতীয় পার্টির এক নেতা যেদিন বলেছিলেন যে আমরা ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, কিন্তু এটা বলতে পারবো না তাদের অনুমতি ছাড়া, বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে নাই। কিংবা সরকারগুলি যখন, বিশেষত এই সরকার কতগুলো চুক্তি সম্পন্ন করেছে বিদেশি কোম্পানির সঙ্গে বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে, এসে তারা বলছে যে আমরা এমন চুক্তির শর্তের মধ্যে একটা আছে, চুক্তির ভেতরে কি আছে এটা জনসমক্ষে প্রকাশ করা যাবে না। এই ধরনের যেই
কোনো রাজনীতিক কিংবা কোনো সরকারকে এমন কোনো অধিকার দেওয়া এই গণতান্ত্রিক ভাবনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য, যেখানে সরকার জনপ্রতিনিধিত্বমূলক সরকারকে যদি কখনো এরকম আবদার করতে হয় যে উনি আমাদের দেশটাকে কিভাবে কার সঙ্গে চুক্তিবদ্ধ করছেন, কী শর্তে, সেটা জনগণের কাছে প্রকাশ করার দরকার নাই, সেই রকম সরকার যেমন আমাদের দরকার নাই, সেই রকম আপনি কি আমাকে বলবেন আমি এমন একজন প্রধানমন্ত্রী চাই? এই কথা বলছে এই কারণে, এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল, এই জাতীয়তাবাদী দল যদি নির্বাচন হয় আগামী ফেব্রুয়ারি মাসে, তাহলে সেইখানে মেজরিটি সিট নিয়ে আসবেন বলে মানুষের ধারণা। তো সেই পার্টির অ্যাক্টিং চিফ হিসেবে তারেক রহমান সংসদীয় দলের নেতা এবং প্রধানমন্ত্রী হবেন বলে এইটা পরিষ্কারভাবে হিসেব করা সম্ভব। তিনি যদি বলেন যে তার সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে নাই, অন্যের নিয়ন্ত্রণের মধ্যে আছে, এই অন্যটা কি এবং কারা, এবং যেটা তিনি বলতে পারেন না, তিনি বাংলাদেশের বিপদ সংকুল সময়ে একজন আস্থাভাজন নেতা হতে পারেন না। ফলে এই বিবৃতিটা, আমি আবারও বলছি, যদি উনি ড্রাফট করে না থাকেন, যারা করেছেন তাদের কোনো রাজনৈতিক দূরদর্শিতা নাই। আর আমি এইটুকু তারেক রহমান সাহেবকে এইটুকু বেনিফিট অফ ডাউট দিব, যেটা তাকে দেখিয়ে করলেও হয়তো তার মানসিক বিপর্যস্তর কারণে ঠিক মতন আপনার বিবেচনা করতে পারেননি। এটা হলো বিবৃতির দিক। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনীতিতে ঝুঁকি থাকবে। বাংলাদেশের মতো রাজনীতিতে তিনি যেই ক্লাস বিলং করেন, সব দেশেই আছে, যে তিনি যেই ক্লাস বিলং করেন, পলিটিক্যাল ক্লাস, এই পলিটিক্যাল ক্লাসের কারণে খুন খারাপ এই পর্যন্ত হয়েছে, নির্বাচিত প্রেসিডেন্টদের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। সেইটা তো এই দেশের সাধারণ মানুষ করে নাই, এই দেশের শাসক শ্রেণীর অভ্যন্তরীণ নানান ধরনের ষড়যন্ত্র ইত্যাদির কারণে সংগঠিত হয়েছে। এইটা জেনে শুনেই তো যারা বড় বড় রাজনৈতিক দলের মানুষের নেতৃত্ব গ্রহণ করে, নেতৃত্ব পাওয়ার জন্যে তদবির করে, এমপি হবার জন্যে এহেন কোনো কাজ নাই করতে পারে না। তো এইগুলোর তো এইটার সঙ্গে ওই যে আমি বললাম সাংবাদিকতা পেশার সঙ্গে যেমন নানান ধরনের ঝুঁকি জড়িত, তেমনি এই দেশের পলিটিক্যাল ক্লাসেরই অতীত কর্মকাণ্ডের কারণে রাজনীতিটাতেও উপরের দিকে যারা থাকেন তাদেরও নানান ধরনের ঝুঁকি নিতে হয়। সেই ঝুঁকির যিনি মোকাবেলা করতে পারেন না, তিনি একজন শক্ত একটা বিপদসংকুল সময়ে একটা দেশকে পরিচালনা করবার জন্য সামনের দিকে নিয়ে যাওয়ার জন্যে যে মানসিক শক্তির প্রয়োজন পড়ে, এই ঘটনার মধ্যে দিয়ে তার উন্নতা খানিকটা হলেও প্রকাশিত হচ্ছে। আমি মনে করব ব্যক্তিগত কারণে এবং রাজনৈতিক কারণে দ্রুততর সময়ের মধ্যে তারেক রহমানের নিজের স্বার্থে এবং তার দলের স্বার্থে তার ফিরে আসা দরকার। আর যদি না আসেন, তার দল, ওনার আশপাশের লোকেরা বুঝতে পারছেন না, তার উপর বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা দুইভাবে উঠবে। একটা হচ্ছে যিনি মায়ের সংকটাপন্ন সময় তার কাছে কোনো অজানা ঝুঁকির জন্য আসতে পারেন না, তাকে সারা দেশের ঝুঁকি মোকাবেলা করার জন্য আমি নেতা মানব কেন? দুই, রাজনৈতিকভাবে যিনি এই ঝুঁকি নিতে পারেন না, যেখানে একটা সরকার এবং সরকারের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অপরাপর যত ধরনের সংগঠন নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে, তখনও যদি আসতে না পারেন, তাহলে কি তার প্রধানমন্ত্রিত্ব পদ কি বাংলাদেশের মানুষ হিথ্রো বিমানবন্দর থেকে গিয়ে লন্ডনে গিয়ে দিয়ে আসবে? না, এটা হয় না, হতে পারে না, হওয়া উচিত নয়।